এই ঘটনাটা আমার সাথে তখন ঘটে যখন আমি কলকাতাতে একা থাকতাম। আমি যেই জবটা করতাম সেটা বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম ছিল। তাই দিনের বেলা আমি যত ইচ্ছা ঘুমিয়ে নিতাম, আর রাত্রিবেলা আমি আমার কাজ করতাম। বেশ কিছুদিন পর আমি দেখলাম আমাদের শহরে একটা নতুন দোকান খুলেছে, যার নাম AM স্টোর। আমি সেই দোকানে মাঝে মধ্যেই যেতাম। সেই দোকানে যেই লোকটা কাজ করতো সেই লোকটার নাম ছিল নবীন। ওই স্টোরটার মধ্যেই নবীন আর একটা আলাদা রুম বানিয়েছিল রেস্ট করার জন্য। নবীন ওই জায়গাটার মালিক ছিল না, কিন্তু সেই দোকানে কাজ করত। আমি নবীনের কাছে প্রায় মাঝে মধ্যেই যেতাম গল্প করতে। নবীন খুবই ভালো মানুষ ছিল। ও হাসি মজা করতে খুবই পছন্দ করত। বেশ কয়েকদিন পর ওই স্টোরটাতে আরেকটা নতুন মেয়ে কাজ করতে আসে। আমি জানতে পারলাম সে নবীনের ভাগ্নি হয়। মেয়েটা দেখতে তেমন সুন্দর ছিল না, কিন্তু ওর কথা বলার ধরন, ওর পার্সোনালিটি অনেকই সুন্দর ছিল, যেটা আমাকে ওর উপর আকর্ষিত করেছিল। এরপর থেকে আমি ওই স্টোরটাতে একটু বেশিই সময় কাটাতাম ওই মেয়েটার সাথে গল্প করার জন্য। আমি ওর সাথে কথা বলতে গিয়ে জানতে পারলাম ওই মেয়েটা আমাকে মনে মনে পছন্দ করে। ওর নাম ছিল মল্লিকা। আমি আর একটা বিষয় লক্ষ্য করলাম যে আমি যখন মল্লিকার সাথে কথা বলতাম, নবীন আমাদের দিকে কেমন একটা ভাবে তাকাতো। হয়তো সে এটা ভেবেই চিন্তা করত যে আমি হয়তো মল্লিকাকে ভুল পথে নিয়ে যাচ্ছি। একদিন নবীন আমাকে ডেকে এই বিষয়ে আমাকে সাবধান করলো। সে আমাকে মল্লিকার সাথে দেখা করতে আর কথা বলতে মানা করলো। আমি তাকে বললাম মল্লিকা এখন যথেষ্ট বড় হয়েছে, আর ও নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবে। এটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। আমি নবীনের কথা শুনলাম না। নবীন যেহেতু মল্লিকার নিজের মামা ছিল না, তাই নবীনের থেকে ভয় পাওয়ার কোনোই দরকার নেই। এরপর থেকে আমি যখনই ওই স্টোরটাতে যেতাম, আমি মল্লিকার সাথে তেমন বেশি কথা বলার সুযোগ পেতাম না, কারণ নবীন সবসময় আমাদের উপর নজর রাখত। আমি মল্লিকাকে মাঝে মধ্যেই বলতাম আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। মল্লিকা প্রথমে রাজি হলেও পরে আমাকে মানা করে দিত কোনো না কোনো বাহানা দেখিয়ে। একদিন প্রায় মাঝরাতে আমি আমার অফিসের কাজ করছিলাম, আর তখন আমার খুব জোরে খিদে পেয়ে গেছিল। তাই আমি ওই স্টোরটাতে গেলাম। স্টোরটাতে তখন কেউই ছিল না। আমি নবীনকেও ডাকতে থাকলাম, কিন্তু কেউই সাড়া দিল না। আমি ভাবলাম হয়তো নবীন তার বানানো রুমটাতে বিশ্রাম করছে। তাই আমি ওই রুমটার সামনে এসে যখনই রুমটার দরজা খুলতে যাব, ঠিক তখনই মল্লিকা ওই রুমটা থেকে বেরিয়ে আসলো। মল্লিকাকে এমন আচমকা ভেতর থেকে বেরোতে দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি খেয়াল করলাম মল্লিকার মুখে রক্তের দাগ, আর মল্লিকাকে দেখেও মনে হচ্ছে সে যেন খুব ভয় পেয়ে গেছে আমাকে দেখে। আমি কোনো সংকোচ না করেই মল্লিকাকে জিজ্ঞাসা করলাম যে তোমার মুখে এটা কিসের দাগ হয়েছে। মল্লিকা আমাকে বলল যে তেমন কিছুই না, সে বাথরুম থেকে পড়ে গিয়েছিল। মল্লিকা তার দুহাত দিয়ে দরজা ঘেঁষে দরজার সাথে দাঁড়িয়েছিল, যে কারণে আমি ভেতরে ঢুকে চেক করতে পারলাম না। এরপর আমি বাড়িতে চলে আসি, কিন্তু মল্লিকার ওরকম ভয় পেয়ে যাওয়া আর আমাকে ওই ঘরটার মধ্যে ঢুকতে না দেওয়া, এইসব কথা আমাকে অনেক চিন্তায় ফেলে। বেশ কিছুদিন ধরে নবীনকেও আর ওই স্টোরটাতে দেখা যায়নি। আমি মল্লিকার কাছে শুনেছিলাম নবীনের কথা। মল্লিকা আমাকে বলল নবীনের পায়ে চোট লেগেছে, তাই সে কিছুদিন স্টোরে আসতে পারবে না। এরই পরের দিন দেখলাম যে ওই স্টোরে একটা নতুন মহিলা কাজ করতে এসেছে। ওনার নাম ছিল রেখা, আর ওনার বয়স 58 বছর। কিছুদিনের মধ্যে আমি মল্লিকাকে প্রপোজ করি। অন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের মতোই আমরাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাই। এরপর স্টোরটাতে আমার রোজই যাওয়া আসা হতো। একদিন দুপুরবেলা আমি ওই স্টোরটাতে গিয়েছিলাম, আর আমি স্টোরের ওয়াশরুমটা ইউজ করছিলাম। কিন্তু যখনই আমি ফ্ল্যাশ করতে যাব, ঠিক তখনই আমার নজর এমন কিছুতে পড়ল যেটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি খেয়াল করলাম কিছু মাংসের টুকরো সেখানে ভাসছিল, আর অনেক পচা গন্ধও বেরোচ্ছিল। আমি এটাও খেয়াল করলাম যে তার পাইপগুলো জাম হয়ে গেছে। আমি ভাবলাম যে হয়তো এগুলো রাত্রের লেফট ওভার ফুড, আর এগুলো ফ্ল্যাশের জন্য এখানে ভেসে চলে এসেছে। আমি এগুলো পরিষ্কার করার জন্য মল্লিকাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু মল্লিকা আমাকে বলল সে নিজেই এগুলো পরিষ্কার করে নেবে। এভাবেই কিছুদিন চলতে থাকে আমার আসা যাওয়া। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল যে হঠাৎ একদিন রেখাও সেখান থেকে গায়েব হয়ে গেল, ঠিক যেমনটা নবীনও গায়েব হয়েছিল। এরই পরে সেখানে পুলিশ আসলো রেখার খোঁজ করতে।
পুলিশ মল্লিকাকে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আর মল্লিকাও পুলিশকে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল, ঠিক যেমনটা সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। আমি আবার একদিন ওই স্টোরটাতে যখন গেছিলাম, তখন স্টোরে কেউই ছিল না। এই সুযোগে আমি ওই রুমটার মধ্যে গেলাম। রুমের মধ্যে থেকে কেমন ইঁদুর পচা পচা গন্ধ বেরোচ্ছিল। তখনই আমার চোখ একটা জিনিসের উপর পড়ল। আমি দেখলাম সেখানে এমন একটা জিনিস ছিল যেটা সাধারণত কাঠ কাটার কাজ বা কোনো কিছু বড় জিনিস কাটার কাজে ব্যবহৃত হয়। তুমি এখানে কি করছো? মল্লিকা আমার উপর খুব জোরে চিৎকার করলো আর আমাকে ওখান থেকে বের করে দিল। মল্লিকার আমার উপর এতটা রেগে যাওয়ার কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না। মল্লিকার এমন ব্যবহারে আমার খুবই খারাপ লেগেছিল। আমি তখন বাড়ি চলে আসলাম। পরের দিন সকালে যখন আমি ওই স্টোরটাতে গেলাম, তখন আমি দেখলাম স্টোরটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এরপর রাত হলো, কিন্তু স্টোরটা তখনও কেউ খোলেনি। মল্লিকার সাথেও আমার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি বাড়িতে বসে কাজ করছিলাম, ঠিক তখনই আমার কাছে পুলিশের কল আসলো। পুলিশ আমাকে বলল তারা মল্লিকাকে খুঁজছে, কারণ মল্লিকার উপরে 2টো খুনের অভিযোগ আছে। আমি পুলিশ স্টেশনে যাওয়ার পরে পুলিশ আমাকে বলল যে মল্লিকা রেখা আর নবীনের খুন করেছে। পুলিশ আমাকে এটাও জানালো যে মল্লিকা নবীনের গার্লফ্রেন্ড ছিল। অনেক বছর ধরেই মল্লিকা আর নবীনের মধ্যে সম্পর্ক ছিল। আমি পুলিশকে বললাম যে কিন্তু মল্লিকা তো আমার গার্লফ্রেন্ড ছিল, আর আমি এ বিষয়ে জানতামই না যে মল্লিকা আর নবীনের মধ্যে সম্পর্ক ছিল। পুলিশ আমাকে বলল তারা ওই স্টোর রুমের মধ্যেই নবীনের কাটা মাথা পেয়েছে, যেটা সম্পূর্ণভাবে পচে গিয়েছিল। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার ঘরে যে মেশিনটা ছিল, সেই মেশিনটা দিয়েই মল্লিকা নবীনের দেহ টুকরো টুকরো করে কেটেছে। আর পুলিশের এটা বিশ্বাস যে হয়তো রেখা এই বিষয়ে জেনে গেছিল, তাই হয়তো মল্লিকা রেখারও সেই একই অবস্থা করেছে যেটা সে নবীনের সাথে করেছিল।